আসসালামু আলাইকুম। এর আগের এপিসোডে দুয়ানজু শিমুদের দিকে এমন ভাবে তাকায় যেন সে তাদেরকে দেখতে পাচ্ছিল, যেটা দেখে শিমু অনেক বেশি অবাক হয়ে যায়। এখন আমি এর নেক্সট পার্ট এক্সপ্লেন করব, তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি দুয়ানজু ওই লোকটাকে হারিয়ে দেয়, আর এরপর ছাদের দিকে এমন ভাবে তাকায় যেন সে তাদেরকে দেখতে পাচ্ছে। তখন চেং ভয়ে বলে, উনি কি আমাদেরকে দেখতে পাচ্ছেন? শিমু বলে, সে আমাদেরকে দেখতে পাচ্ছে না, ভয় পেও না। আসলে দুয়ানজুর মনে হচ্ছিল কে একজন ওখানে আছে, এজন্যই সে তাকিয়েছিল, তবে আসলে সে তাদেরকে দেখতে পায় না। যাই হোক, সে এখন তাদের সবার সামনে অ্যানাউন্স করে খুব দ্রুতই তারা ইউজু রাজ্যকে অ্যাটাক করতে যাচ্ছে। সেই রাজ্যের শাসক অনেক বেশি কঠোর এবং সে তাদের রাজ্যের মানুষকে অনেক বেশি কষ্ট দিয়েছে। সে যে তাদের সঙ্গে ফাইট করবে এটা শুনে তো কমান্ডার ও অনেক বেশি অবাক হয়ে যায়। সে তাদের সবাইকে তার সঙ্গে এই যুদ্ধে ইনভাইট করতে চায়। কমান্ডার ও বলে, তুমি তাদের সঙ্গে পেরে উঠবে না। তখন সে বলে, সেটা তো যুদ্ধের ময়দানেই দেখা যাবে। এটা বলে তারা ওখানে থেকে চলে যায়। যাওয়ার সময় মেঘের মাথায় সূর্যমুখী বীজ এসে পড়ে, যেটা উপরে থেকে শিমুরা খাচ্ছিল। এটা দেখে তো তারা অবাক হয়ে যায়। দুয়ানজু আবার উপরে তাকায় আর তারা দুজন সেখানে থেকে চলে যায়। কিছুদিন পরে দুয়ানজু তার কথা মতো তাদের রাজ্যে 70 ভাগ সৈনিকদেরকে নিয়ে ইউনজু রাজ্য জয় করার উদ্দেশ্যে রওনা হয়, যেটা দেখে শিমু অনেক অবাক হয়ে যায়। সে ভাবছিল এই ভয়ঙ্কর যাত্রায় তাদের বেশ সাহস আছে, মানতেই হবে। এদিকে দুয়ান তার সকল সৈনিকদেরকে নিয়ে অনেক ভয়ঙ্কর একটা নদী পার হচ্ছিল, যেখানে ঠান্ডা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল, আর এই বরফের নদী পার করাটা খুবই কঠিন। অন্যদিকে চেং শিমুর সঙ্গে বসে বসে বলছিল সে যখন বড় হবে তখন সেও দুয়ানের মতো একজন সাহসী যোদ্ধা হতে চায়। কিন্তু শিমু তাকে বলে, তোমার এত কষ্ট করতে হবে না, লড়াই কখনো শান্তি বয়ে নিয়ে আসে না। দেখছো না কত মানুষ কত কষ্ট পাচ্ছে এইসব কিছুর জন্য? আমি তোমাকে একটা ভালো সম্ভ্রান্ত পরিবারে দিয়ে দিব, সেখানে তুমি খেয়ে পরে অনেক ভালোভাবে বেড়ে উঠবে, এমনকি অনেক ভালো একটা নামও করবে। এটা শুনে চেং অনেক ইমোশনাল হয়ে তাকে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? প্রয়োজনে আমি কম খাবো, আমার বেশি টাকা পয়সার দরকার নেই, কিন্তু আমি তোমার সঙ্গেই থাকতে চাই। শিমু বলে, আমি প্রথমেই বলেছিলাম আমি খুব অল্প সময়ের জন্য তোমার দেখাশোনা করব। আর মনে মনে বলছিল স্পিরিটরা কখনোই মানুষদের সঙ্গে সারা জীবন থাকতে পারে না, তোমার এবং আমার রাস্তা আলাদা। চেং তাকে বলে, দুয়ান অনেক ভালো একজন মানুষ, তুমি তো ম্যাজিক জানো, তুমি তোমার ম্যাজিকের সাহায্যে তাকে বাঁচিয়ে নাও। শিমু তখন বলে, ও আমি তো ভুলে গিয়েছিলাম, এবার নিশ্চয়ই সে মারা যাবে, তুমি চাও আমি তাকে বাঁচাই? ঠিক আছে। এটা বলে সে হাসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে এবার নিশ্চয়ই দুয়ান মারা যাবে, আর এই সুযোগে সে তার কাছে থাকা স্পেশাল তরোয়ালটা নিয়ে নেবে, যার ফলে সে পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি ফিরে পাবে। সে এখন চেংকে বলে তার জন্য ভাজা মিষ্টি কুমড়োর বীজ নিয়ে আসতে। যখন সে চলে যায় এই সুযোগে সে দুয়ানের কাছে যায়। দূর থেকে দেখতে থাকে তাদের লড়াই, কত মানুষ যে সেখানে মরে পড়ে আছে, আর সবার আত্মা একে একে তাদের স্পিরিট ল্যান্ডে চলে যাচ্ছে। সেই জায়গাটা পুরো অতৃপ্ত আত্মায় ভরে নিয়েছিল, যেটা শুধুমাত্র শিমুই দেখতে পাচ্ছিল। এমন সময় সেখানে ফেঙি প্রকট হয় আর তাকে দুয়ানজুর বিষয়ে কিছু তথ্য দেয়। সে বলে দুয়ানজুর কাছে যে তরোয়ালটা আছে সেটা সে পুরস্কার হিসেবে পেয়েছিল, কারণ সে এটার যোগ্য ছিল। আমি রেকর্ড ঘেটে দেখেছি, যখন তার বয়স 12 ছিল তখন তাকে তার দাদিমার কাছে পাঠানো হয়েছিল দেখাশোনা করার জন্য। সেখানে সে কিছু বিশেষ ট্রেনিং নিয়েছিল। তবে আমি আরো একটা রহস্যময় জিনিস খুঁজে পেয়েছি, যখন তার বয়স 19 তখন সে নান্দু শহর থেকে দাইজুতে চলে আসে। আসার পথে তাদের উপরে ডাকাত হামলা করলে তাদের মধ্যে ফাইট হয়, তার সকল সঙ্গী মারা যায়, সবাই মারা যায়, শুধুমাত্র সে একা বেঁচে থাকে। এরপরে সে পুরো পথ একা একা হেঁটে নান্দু শহরের দিকে এসেছিল, আর এভাবেই এই শহরে সে আস্তে আস্তে সেটেল হয়ে যায়। আর আরো একটা ব্যাপার হলো, সে যখন এখানে চলে আসে তখন তার দাদিও মারা যায়, অর্থাৎ দাইজু শহরে যে 7 বছর সে থেকেছিল সেখানে তার পরিচিত সকলে মারা যায়। সেও বলে তার মানে ওই দিন সকলের সঙ্গে আসল দুয়ানজু মারা গিয়েছিল, আর সে একা যেহেতু বেঁচে ফিরেছিল তাই সে এখন দুয়ানজুর পরিচয় এখানে আছে। এসব কিছু বলার পরে সে এখন দুয়ানজুর কাছে যায়, সেখানে বসে পড়ে আর মিউজিক বাজাতে শুরু করে। দুয়ানজু অনেক বেশি লড়াই করছিল, তার আশেপাশে সবাইকে মারছিল, সে অনেক বেশি আহতও হয়ে পড়েছিল, তারপরেও সে থামে না। শেষ পর্যন্ত সে যখন তার লড়াই থামায় শিমু তার মিউজিক বাজানো থামিয়ে দেয়। এমন সময় দুয়ানজু তার তরোয়াল সহ হাত উঁচু করে, আর আকাশ থেকে হাজার হাজার লাল রঙের পাখি সেখানে চলে আসে এবং শত্রুপক্ষকে অ্যাটাক করে দেয়। একই সাথে তারা আগুনের তীর ছুটতে থাকে, এভাবে অনেকগুলো শত্রুপক্ষ মারা যায়। দুয়ানজু তখন আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, লাল রঙের পাখি সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে এসেছে। এটা সে বারবার এক ধরনের বিশেষ ভাষায় বলছিল, যেটা শুনে শিমু বুঝে ফেলে যে এটা হলো একটা অথেন্টিক চং ভাষা। এবার সে একদম শিওর হয়ে যায় যে সে আসল দুয়ানজু হতেই পারে না। এদিকে হান আবার একটা লাল রঙের পাখির গায়ে সেই একই লেখা দেখে পড়ে এবং তার মাথা ঘুরে ওঠে। এইসব কিছু দেখে শিমু বলছিল, দিন দিন সবকিছু অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। পরদিন সকালে তাদের রাজ্যে খবর আসে দুয়ানজু এই লড়াই জিতে গিয়েছে, তারা সুয়ছু রাজ্য জিতে নিয়েছে। এটা জেনে তো চেং খুশিতে
দৌড়ে শিমুর কাছে যায়, তাকে ঘুম থেকে উঠায় আর তাকে বাইরে টেনে নিয়ে আসে। হান এখানে তার জন্য বার্তা নিয়ে এসেছে। দুয়ানজু তাকে ধন্যবাদ জানিয়েছে আগের আবহাওয়া বার্তা দেওয়ার জন্য, আর তিনি আশা করছেন এরপরেও সে তাদেরকে এভাবে সাহায্য করবে। আপাতত সে তাকে সুয়ঝু শহরে ইনভাইট করেছে সেখানে যাওয়ার জন্য, যেন সে তাদের যুদ্ধে আরো বেশি সহায়তা করতে পারে। এটা শুনে শিমু মনে মনে ভাবছিল সে দেখছে বেশ চালাক। এখন তাদের কথা মতো তারা দুইজন মিলে গাড়িতে করে সুয়ঝু রাজ্যে রওনা দেয়। এদিকে সুয়ঝু রাজ্যের মার্চেন্ট মিস্টার লিনকে দেখানো হয়। দুয়ানজু তাকে ধন্যবাদ জানায় কারণ সে তাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে এবং খাবার দাবারের ব্যবস্থা করেছে। মিস্টার লিনও তাকে অনেক বেশি ধন্যবাদ জানায় তাদের দেশের এই মানুষদের জন্য শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য। সেই দিন রাতে তারা আলোচনা করছিল সুয়ঝু রাজ্য তো তারা জয় করে নিয়েছে, এরপরে ইউঝু রাজ্য। কিন্তু এই রাজ্যের অনেক বেশি শক্তি, সেখানে 2 লক্ষ সৈনিক আছে। তাদের সৈনিক সংখ্যা এত নেই, তারা কিভাবে পারবে? সীমাঞ্জেও তাদেরকে ভয় পেতে বারণ করে আর বলে আমাদেরকে পারতেই হবে। 30 বছর থেকে আমরা এই স্বাধীনতার জন্য অপেক্ষা করেছি, এখন যদি আমরা ফিরে যাই তাহলে এটা কখনোই সম্ভব হবে না। এদিকে শিমুদের গাড়ি যখন সুয়ঝু রাজ্যে এসে পৌঁছায় তখন জঙ্গলে তাদের উপরে কিছু লোকেরা অ্যাটাক করে দেয়। হাল এবং তার লোকেরা সর্বোচ্চ চেষ্টা করছিল তাকে প্রোটেক্ট করার, কিন্তু চেং এসব কিছু দেখে ভয় পেয়ে যায়। সে শিমুকে বলে সাহায্য করার জন্য, কিন্তু শিমু ওঠে না। তখনই তাদের গাড়িতে একটা তীর এসে লাগে। তখন সে বিরক্ত হয়ে ভাবতে থাকে দুয়ানের জন্যই তাকে এখন আবার ঝামেলায় পড়তে হচ্ছে। এবার সে বাহিরে আসে আর দেখতে পায় যে তাদের সৈনিকের অবস্থা খারাপ, চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলা হয়েছে। হান তাকে ভেতরে চলে যেতে বলে, কিন্তু সে একটা চুটকি বাজায় আর পাশে থাকা একটা কাঁচ চকচকে হয়ে ওঠে। সেখানে থেকে অনেক রকমের স্পিরিচুয়াল পাওয়ার বের হতে থাকে। সে এবার গাড়ির ভেতরে গিয়ে বসে আর চমকে বলে এখন আর কোনো ভয়ের কারণ নেই, আমরা একদম সেফ। আর বাহিরের দিকে দেখা যায় সেই গাছ থেকে একের পর এক পাওয়ার বের হচ্ছিল আর শত্রুপক্ষকে অ্যাটাক করে এটা বরফ বানিয়ে দিচ্ছিল, পাথর বানিয়ে দিচ্ছিল, নয়তো মেরে ফেলছিল। এমন দৃশ্য দেখে তো হান আর তার সৈনিকের একদম অবাক হয়ে যায়। চমকে এগুলো দেখে অনেক মজা পাচ্ছিল, কারণ সে জানে তার বোন ম্যাজিক ব্যবহার করেছে। আর হান এমন ভৌতিক অ্যাটাক দেখে ভয়ে দ্রুত সেখানে থেকে চলে যায়। এখন পরদিন সকালে তারা একদম মেন শহরে এসে পৌঁছায়। যাওয়ার পথে শিমু জানালা দিয়ে সেখানকার মানুষদেরকে দেখছিল। যখন তারা প্রাসাদের সামনে পৌঁছায় তখন দুয়ানজু তাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল। দুয়ানজু তাকে জিজ্ঞাসা করে পথে কোনো সমস্যা হয়নি তো? তখন সে একটু অ্যাক্টিং করে বলে পথে আসার সময় আমাদের উপরে হামলা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা বেঁচে গিয়েছি। দুয়ানজু তখন হেসে বলে আমার মনে হয় আপনি অনেক লাকি। আমিও শুনেছি অ্যাটাক হয়েছে, কিন্তু হঠাৎ করে নাকি ভৌতিক কোনো একটা কাণ্ড ঘটেছে আর সব শত্রুরা মারা গিয়েছে। আপনার তো কোনো কিছুই হয়নি, একদম সেফ আছেন। তখন শিমু বলে হ্যাঁ ঠিকই বলেছেন, আমি আসলেই লাকি। এটা বলে সে নামার সময় হোঁচট খেয়ে পড়ে যায়। দুয়ানজু তাকে ধরে ফেলে আর এরপরে তাকে বলে আমার মনে হয় তোমার জ্বর এসেছে। শিমু বলে কই না তো। দুয়ানজু অবাক হয়ে বলে তোমার গায়ে এত জ্বর আর তুমি কিছুই ফিল করতে পারছো না? তখনই শিমু বুঝতে পারে তার বডি অনেক দুর্বল। তখন সে বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হয়, ওষুধ খাওয়ানো হয়, তার সেবা শুশ্রূষা করা হয়। এর অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে আর সে মনে মনে ভাবতে থাকে এই বডিটা দেখছি খুবই দুর্বল। জ্ঞান ফিরে আসার পর সে চিনকে জিজ্ঞাসা করে তারা এখন কোথায় আছে। তখন সে বলে এই শহরের সবচেয়ে ধনী লোক মিস্টার লিনের প্রাসাদে আছে তারা। কিছুক্ষণ পরে দুয়ানজু একজন ডাক্তারকে নিয়ে শিমুর কাছে আসে তার চেক আপ করানোর জন্য। ডাক্তার যখন তার চেক আপ করে এবং তাকে জিজ্ঞাসা করে তার বুকে ব্যথা আছে কিনা, মাজায় ব্যথা আছে কিনা, মাথায় ব্যথা আছে কিনা, তার শ্বাসকষ্টের সমস্যা আছে কিনা, আসলে তো সীমা এসব কোনো কিছুই অনুভব করে না। তখন সে বলছিল এই সব কিছুই আছে অল্প অল্প করে। এরপরে ডাক্তার তাকে প্রেসক্রিপশন লিখে দিয়ে চলে যায় আর সেটা অনুযায়ী দুয়ানজু তার জন্য ঔষধ তৈরি করে নিয়ে আসে। যখন সে ঔষধ খাচ্ছিল তখন দুয়ানজু বলে মেং আমাকে বললো তুমি নাকি আমাকে পছন্দ করো, তাই আমি নিজের হাতে তোমার জন্য মেডিসিন তৈরি করে নিয়ে এসেছি যেন তুমি খুশি হয়ে যাও। এটা শুনে তো শিমুর মুখ থেকে মেডিসিন বেরিয়ে যায় আর অনেক অবাক হয়ে যায়। সবগুলো মেডিসিন দুয়ানের মুখে লেগেছিল জন্য সে এখন একটা মুছতে শুরু করে আর এরপরে খেয়াল করে দুয়ানের মুখের শেপ অনেক সুন্দর। দুয়ান তখন বলে আমার মনে হয় তুমি আমাকে পছন্দ করো না, আমার মাথা খুলি পছন্দ করো। যাই হোক তোমাকে এখন আমি কি বলে ডাকবো, মিস হি বলে নাকি জাদুকরী মহিলা বলে ডাকবো যার পঞ্চ ইন্দ্রিয়ের অভাব আছে? এটা শোনা মাত্রই শিমু এখন দুয়ানজুয়ের ব্যাপারে যত কিছু জানতো সেই সবকিছু বলে দেয় আর তাকে বলে তোমাকে কি বলে ডাকবো, আসল দুয়ানজু নাকি নকল দুয়ানজু? তখন সে বলে তুমি কি আমার ব্যাপারে রিসার্চ করেছো নাকি? শিমু বলে আমাদের জন্য এটাই ভালো হয় একে অন্যের ব্যাপারে বেশি জানার চেষ্টা না করি, নয়তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। তাদের এসব কথা শেষে দুয়ানজুর ছোটবেলার একটা ঝলক দেখানো হয় যেখানে সে অনেক অসহায় ছিল আর খাবারের জন্য লড়াই করছিল, মানুষের হাতে মার খাচ্ছিল। এদিকে মেং যখন ক্যাপ্টেনের সঙ্গে যাচ্ছিল তখন সে তাকে একটা ব্যথানাশক মলম দেয় আর তার যেসব ক্ষত আছে ওগুলোতে লাগাতে বলে আরাম পাবে। কথায় কথায় মেং এখানে জানতে পারে দুয়ানজু আজকে শিমুর পাশের রুমে থাকবে। এটা শুনে সে বলে মেয়েটি কি আসলে অনেক সুন্দর, দুয়ানজু কি তাকে পছন্দ করতে
করতে শুরু করেছে। তখন ক্যাপ্টেন বলে হ্যাঁ সুন্দরী তো। এটা শুনে মেং রেগে সেখানে থেকে চলে যাচ্ছিল। তখন ক্যাপ্টেন নিজের ভুল বুঝতে পেরে তাকে বলে তার থেকেও তুমি বেশি সুন্দরী। আসলে ক্যাপ্টেন মেংকে পছন্দ করে কিন্তু বুঝতে পারে না। সেদিন রাতে শিমু দুয়ানজুর রুমে যায় আর দেখতে পায় দুয়ানজু বসে বসে হাসছে। তখন সে ভাবছিল এতগুলো মানুষকে মেরে আসার পর সে কিভাবে এত হাসতে পারে। যখন সে দুয়ানজুর সামনে যায় তখন দুয়ানজুর মনে হয় কেউ একজন আশেপাশে আছে। সেও উঠে এলে শিমুকে দেখতে পায় না, তবে শিমু তার কাপড়গুলো সরিয়ে সরিয়ে দেখতে থাকে। সে খেয়াল করে তার শরীরে অনেক ক্ষত চিহ্ন, এমনকি অনেক পুরনো চিহ্নও আছে। এটা দেখে ভাবতে থাকে এত বছর পুরনো চিহ্ন কিভাবে এলো তার শরীরে, তার সঙ্গে আসলে কি ঘটেছিল। এটা ভেবে সে তার কাপড় একে একে সরাতে থাকে। আর মজার ব্যাপার হলো দুয়ানজু একটুও ভয় পায় না, সে উল্টো হাসে আর দ্রুত তার বিছানায় শুয়ে লেপ দিয়ে নিজেকে জড়িয়ে ফেলে। সেই দিন রাতে সে আর শান্তিতে ঘুমাতে পারে না। এখন হোয়াইট স্পিরিট ল্যান্ড দেখানো হয়। এই ছেলেটির নাম হচ্ছে ইয়ানকে। সে শিমুর রাইট হ্যান্ড, অর্থাৎ শিমুর বর্তমানে এবং অবর্তমানে এই ভয়েড ল্যান্ডের সকল দায়িত্ব সে পালন করে। সে ওই স্পিরিটকে তাড়া করে বেড়াচ্ছিল যে স্পিরিটকে শিমু শাস্তি দিয়েছিল। সে এখানে চাংকে ডেকে নিয়ে আসে। শিমু এই স্পিরিটটাকে শাস্তি দেওয়া সত্ত্বেও সে এখনো এখানে এভাবে ঘুরে বেড়াচ্ছে। তাই সে চাংকে স্পিরিট মারার চাকু দেয় এবং তাকে দুইটা অপশন দেয়। সে তাকে বলা হয় সে ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্পিরিট ল্যান্ডে থাকবে, আর নয়তো এই মেয়েটির সঙ্গে সেও ভ্যানিশ হয়ে যাবে। তখন সে আর কোনো উপায় না পেয়ে সেই মেয়েটিকে সরি বলে, আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে এখানে থাকার জন্য সে ওই মেয়েটিকে মেরে ফেলে। ভালোবাসার মানুষকে নিজের হাতে মেরে সে কষ্টে চিৎকার করে কান্না করতে থাকে। তখন ইয়ানকে যাওয়ার আগে তাকে বলে মনে রেখো এটা তোমার নিজেরই চয়েস ছিল। পরদিন সকালে দুয়ানজু শিমুকে সঙ্গে করে নিয়ে মিটিং এ যায়। কমান্ডার ও এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে তার উপর আবারও রেগে যায়। সে তাকে বলে তুমি কিভাবে ভাবলে আমরা ওই 2 লক্ষ সৈনিকদের কাছে জিতে যাব? জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো। দুয়ানজু তখন অনেক কনফিডেন্সের সঙ্গে বলে আমি কখনো হারিনি আর এবারও হারবো না। কমান্ডার ও বলে হারা জেতার বিষয় নয়, এই দেশকে স্বাধীন করার জন্য আমরা নিজেদের প্রাণ দিতে পারি, কিন্তু এখানে লড়াই করলে আমাদের শুধুমাত্র প্রাণটাই যাবে, কিন্তু কোনো কিছুই হাসিল হবে না। দুয়ানজু তাদেরকে গ্যারান্টি দেয় যে তারা অবশ্যই জিতবে। প্রয়োজনে সে নিজের প্রাণ দিয়ে দেবে, কিন্তু তারপরেও তাদেরকে জেতাবে। তখনও মিস্টার ও রেগে বলেন যা ইচ্ছে তাই করো। তখন তারা দুইজন সেখানে থেকে বেরিয়ে আসে। বাইরে এসে শিমু তাকে বলে আমার মনে হয় কমান্ডার ও আপনাকে একদমই ভরসা করে না। দুয়ান এখন তাকে ঠান্ডার কাপড় পরিয়ে দেয় আর তাকে বলে তুমি কি আমাকে ভরসা করো? শিমু তখন হেসে বলে যেহেতু আমি তোমাকে পছন্দ করি আর এত বড় একটা লড়াই জেতার পরে তোমার প্রতি আমার কনফিডেন্স চলে এসেছে। এটা বলেই সে গাড়িতে উঠে বাড়িতে ফিরে যেতে থাকে। দুয়ান তাকে হাত নেড়ে বিদায় জানায়। তখন সে মনে মনে বলতে থাকে সে শুধুমাত্র একজন সাহসী যোদ্ধাই নয়, বরং সে অনেক দয়ালু এবং ভালো মনের মানুষ। দুয়ান যখন ক্যাম্পের ভেতরে ফিরে যায় তখন তার সঙ্গে হানের দেখা হয়। হান তাকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে কি এর আগে কখনো আমার দেখা হয়েছিল? দুয়ান জানতে চাই সে এই ধরনের প্রশ্ন কেন করছে। তখন সে বলে 5-6 বছর আগে আমার ফেসে এই কাটার দাগ হয়েছে, আর তারপর থেকে আমার কোনো কিছুই মনে নেই। তোমাকে দেখে আমার খুব চেনা চেনা মনে হয়, তাই জিজ্ঞাসা করলাম। দুয়ান তখন হেসে বলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আগে কখনোই তোমাকে আমি দেখিনি, এত চিন্তা করো বন্ধ করো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিছুদিন পরে শিমুর সঙ্গে তার রাইট হ্যান্ড ইয়ানকে দেখা করতে আসে। তারা দুজন একসাথে বসে চা পান করে। শিমু তাকে বলে আমার অবর্তমানে তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে কাজ করতে। ইয়ানকে জানায় ফুসাং গাছে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই শিমু যেন আর বেশি দিন পৃথিবীতে না থাকে। শিমুর ঘুম পাচ্ছিল, তাই সে তাকে বলে ঠিক আছে আমি চলে যাব, কিছুদিন তুমি সামলাও তারপরে আমি আসছি। এটা বলেই সে ঘুমিয়ে যায়। তখন ইয়ানকে হেসে বলে তুমি যদি এখানে থেকে খুশি হও তাহলে থাকো। এটা বলে সে চলে যায়। এমন সময় হঠাৎ শিমু বুঝতে পারে দুয়ান একদিন আগে যুদ্ধক্ষেত্রে পৌঁছে গিয়েছে আর অনেক মানুষ মারা যাচ্ছে, তাই সে এখন এই শরীর ত্যাগ করে আর সেই যুদ্ধক্ষেত্রে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় আশেপাশে অনেক মানুষ মারা যাচ্ছে, একে একে তাদের আত্মা ফুসাং ট্রির দিকে যাচ্ছে। তখন সে বলতে থাকে এত আত্মা একসঙ্গে সেই গাছের দিকে যাচ্ছে, গাছে অনেক চাপ পড়ছে নিশ্চয়ই। এরপর সে ওখানে দুয়ানকে দেখতে পায় আর তার কাছে গিয়ে বলতে থাকে ইউজি সৈনিকদের এখানে আসতে হলে নদী পার হতে হবে, আর সেই নদীপথ নষ্ট করে দেওয়ার জন্য তুমি এখানে বসে আছো। সত্যি তুমি অনেক চালাক, এত বুদ্ধি কোথায় থেকে আসে তোমার মাথায়? এটা বলে যখন সে তার সামনে যায় এবং বলে দেখি তো তোমার চোখে এই যুদ্ধক্ষেত্র দেখতে কেমন লাগে, তখনই দুয়ান তার দিকে তাকিয়ে তার নাম নেয়। শিমু তো তখন অনেক অবাক হয়ে যায় আর দূরে সরে গিয়ে বলে তুমি আমাকে দেখতে পাচ্ছ? দুয়ান তখন আবারও বলে তুমি কি এখানে আছো? শিমু বুঝতে পারে ওপরে কাকের উপস্থিতি দেখে সে অনুমান করেছে যে সে এখানে আছে। তখন সে হেসে বলে তুমি এখনো ভাবছো যে আমি তোমাকে সাহায্য করব? এমন সময় শত্রুরা কাছাকাছি এলে শিমু দৌড়ে সেদিকে যেতে থাকে, আর যাওয়ার পথে এসে শিমুর শরীর ক্রস করে যায়। এর ফলে আজব একটা ঘটনা ঘটে। শিমুর শরীরের ভেতর থেকে একটা ম্যাজিক বল বের হয় যেটা কানায় কানায় পরিপূর্ণ হতে থাকে। এটা দেখে তার আন্টি বলা কথা মনে পড়ে। তার আন্টি বলেছিল একদিন তোমার সঙ্গে এমন একটা ছেলের দেখা হবে যে তোমার পঞ্চ ইন্দ্রিয়কে জাগ্রত করতে সাহায্য করবে, আর যেই দিন তার সঙ্গে তোমার দেখা হবে সেই দিন এই ম্যাজিক বল তোমাকে তার উপস্থিতি জানান দেবে। এটা মনে করে সে তার
তার বেরঙিন চোখ দিয়ে দুয়ানজুকে দেখতে থাকে আর তার মাইন্ডের ভেতরে প্রবেশ করে ভাবতে থাকে 400 বছর ধরে আমি বেঁচে আছি তবুও নিজেকে মৃত মনে হয়। ভেবেছিলাম কখনোই আমার পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত হবে না, আমার জীবনটা হয়তো বেরঙিনই থেকে যাবে, কিন্তু ফাইনালি আমি তোমার দেখা পেলাম। এটা মনে করেই সে অনেক খুশি হয়ে যায়। দুয়ানজু এবং তাদের সৈনিকেরা সেদিনের মতো তাদের শত্রুপক্ষকে হারাতে পেরেছিল, তাই জন্য একদিনের যুদ্ধবিরতি দিয়ে তারা অনেক বেশি আনন্দ করছিল এবং খাওয়া দাওয়া করছিল। শিমু যখন একা একা বসে ভাবছিল সেও এখন এই পৃথিবীকে অনুভব করতে পারবে, তখনই সেখানে দুয়ান আসে আর তাকে বলে শিমুকে অন্যরকম দেখাচ্ছে, তার কি মন খারাপ? তখন সে দুয়ানকে বলে আমার মন খারাপ হবে কেন? আমি ভাবছিলাম তুমি যেভাবে যুদ্ধ করছো তোমার প্রাণ না চলে যায়, আমি শুধু দোয়া করি তুমি বেঁচে থাকো। এটা বলেই সে ওখানে থেকে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল তুমিই হলে আমার পঞ্চ ইন্দ্রিয়ের চাবিকাঠি, তাই আমি তোমাকে মরতে দিব না। এদিকে দক্ষিণ চং শহরের মার্শাল অফ হাওলান্ড ফোর্সকে দেখানো হয়। তার সৈনিক এসে খবর দেয় লিয়াং শহরের সেনাপতি দুয়ান গুয়ানহি নদী পার করে ফেলেছে আর ওই নদীর দিয়ে পাঠানো সকল সৈনিককে মেরে ফেলেছে। এটা শুনে তিনি হাসছিলেন আর তার কালো বিড়ালকে আদর করছিলেন। আর বেশ কয়েকদিন লড়াই হওয়ার পরে লিয়াং সৈনিকেরা বর্ডারের দিকে যাচ্ছিল অ্যাটাক করার জন্য, কিন্তু এবার ইউঝু রাজ্যের 2 লক্ষ সৈনিকেরা তাদের সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তুত ছিল। এবার জিতে আসাটা এত সহজ হবে না। এখানে তারা আলোচনা করছিল বর্ডারে এত তাড়াহুড়ো করে অ্যাটাক করা যাবে না, তাদেরকে কিছুটা সময় নিতে হবে। তখন জেনারেল উ বলে তাহলে বর্ডারে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। যখনই তারা চাউলের বস্তা খুলতে যায় তখন সেখানে দেখতে পায় ধানের বদলে শুধুমাত্র ধানের খোসা রাখা হয়েছে, মানে সৈনিকদের জন্য এতগুলো খাদ্য সরবরাহ করা হয়েছে কে একজন তাদেরকে ধোঁকা দিয়েছে। এজন্য মিস্টার উ আবার অনেক প্যানিক করা শুরু হয়ে যায়। দুয়ানজু তাদেরকে ভরসা দেয় আর বলে সে নিশ্চয়ই এটার কোনো সমাধান বের করবে। পরদিন সকালে শিমু ফেঙ্গির সঙ্গে কথা বলে জানায় সে ওই ছেলেকে খুঁজে পেয়ে গিয়েছে যে তার পঞ্চ ইন্দ্রিয়কে জাগ্রত করতে পারে। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে বলে সেটা কে? তখন সে জানায় দুয়ানজু। তখন ফেঙ্গি বলে আপনি কি তার আসল পরিচয় জানতে চান না? শিমু বলে এখন আমার এটা জেনে লাভ নেই, সে আসল নাকি নকল, এখন সে আমার কাজে লাগবে, তাই কিভাবে তাকে কাজে লাগানো যায় সেটাই ভাবছি তাকে আমি একটা উইশ দিব আর এটার বদলে পঞ্চ ইন্দ্রিয় নিয়ে নেব। ফেঙ্গি বলে কিন্তু এতে কি সে রাজি হবে? তখন সে বলে সে অবশ্যই রাজি হবে, সামনে তার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। সেই দিন রাতে শিমু যখন চা পান করছিল তখন তার সঙ্গে চাং দেখা করতে আসে। সে তাকে খবর দেয় যে তার কথা মতো সে ওই মেয়েকে মেরে ফেলেছে আর ওই মেয়েটিকে সাহায্য করার জন্য সে অনেক অনুতপ্ত এবং লজ্জিত। শিমু বলে তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি আসলেই লজ্জিত। তখন চাং বলতে শুরু করে আসলে ওই মেয়েটা এসব কিছু ইচ্ছে করে করেনি, প্রত্যেকটা স্পিরিটদের মধ্যেই তো এমন অতৃপ্ত ইচ্ছা থাকে, সে নিজে এটা করতে না চাইলেও তার মধ্যে এটা জাগ্রত হয়ে যায়। আর পৃথিবীর এইসব বিষয়ে কেন আপনাকে বারবার নাক গলাতে হবে? এটা শুনেই শিমু রেগে যায় আর তাকে আগুনে জ্বালাতে থাকে আর বলতে থাকে তোমার কি মনে হয় আমি এমনি এমনি স্পিরিটদের রানী হয়ে গেছি? তোমরা ভুল করবে, নিজেদের ইচ্ছেকে কন্ট্রোল করতে পারবে না, খারাপ কাজ করে বেড়াবে আর আমি সেগুলো দেখবো? স্পিরিট হোক অথবা মানুষ, তাদের ইচ্ছেকে অবশ্যই কন্ট্রোল করার শক্তি থাকতে হবে। তখন চাং অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে শিমুর কাছে মাফ চায়, এরপরে সে ওখানে থেকে চলে যায়। এদিকে দুয়ানের সৈনিকেরা যখন বাংকারে পানির ঢেলে বরফ জমাচ্ছিল তখন একটা কালো বিড়াল আসে। সেই বিড়ালের গলা থেকে তারা একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল কাপুরুষেরা গুয়ানহি নদী পার করে এসেছে। তারা সেখানে এই রাজ্যের সেনাপতিকে দেখতে পায়, তার সঙ্গে সবসময় এই কালো বিড়ালটা থাকে আর তার নাম হচ্ছে আউচি। তারা তাদের উপরে হাসাহাসি করছিল আর তাদের মনোবল ক্ষুণ্ণ করে দিচ্ছিল। এটা বুঝিয়ে দিয়ে যায় যে তারা কখনোই তাদের 2 লক্ষ সৈনিকের কাছে পেরে উঠবে না। পরদিন সকালে শিমু আর চেং দুইজন মিলে বাজারে ঘুরে বেড়াচ্ছিল, তখনই সেখানে তাদের সঙ্গে দুয়ানজুর দেখা হয়। দুয়ানজু শিমুকে নিয়ে সে বাংকারের উপরে যায়। সে তাদেরকে দেখায় কিভাবে ইয়ানজুর লোকেরা বেশ কয়েকদিন থেকে তাদেরকে অভিশাপ দিয়ে যাচ্ছে, তাদের মনোবল ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এসব নিয়ে তারা হাসাহাসি করছিল আর দুয়ানজু নিজের প্ল্যান শেয়ার করছিল। তখন শিমু তাকে বলে তুমি আসলে যেমনটা ভাবছো বিষয়টা একদমই এমন নয়, তাদের ক্যাম্প দূরে ওই ডান দিকে নয় বরং বাম পাশে। এটা শুনে তো দুয়ানজু অনেক ভালো একটা ইনফরমেশন পায়, সে তাকে ধন্যবাদ জানায়। তখনই দেখা যায় তাদের শহরের দোকানে আগুন লেগেছে, মানুষেরা চিৎকার করছে। যখন তারা সেখানে যায় তখন দেখতে পায় তাদের ক্যাম্পে যতগুলো খাদ্য মজুদ করা ছিল সবগুলো থেকেও আগুন লাগিয়ে দিয়েছে। দুয়ান জিজ্ঞাসা করে এসব কিছু কে করেছে। হান তখন বলে একটা পাগলি মেয়ে এটা করেছে, আমরা তাকে ধরে রেখেছি। সে বলে যেগুলো খাদ্য এখনো ঠিক আছে সেগুলোকে সরিয়ে ফেলো। এরপর যখন সে বাইরে যায় তখন দেখতে পায় পাগলিটা হাসছিল আর বলছিল সবগুলো খাবার পুড়িয়ে দিয়েছি, এখন তোরা কেউ কিছু খেতে পারবি না। এটা দেখে আশেপাশে সব মানুষের প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, তার দিকে পাথর ছুটতে থাকে। তখন সে রেগে আরো বলতে থাকে তোরা কেউ এই শহরের যোগ্য না, তোরা সবাই মৃত্যু রিজার্ভ করিস। এটা শুনে এবং এই সবকিছু দেখে মার্চেন্ট লিনও তাকে চড় মারে। সবাই চাইছিল তাকে মেরে ফেলা হোক। দূর থেকে শিমু দুয়ানজুর হাত দেখে বুঝতে পারে সেও চাইছিল এই মেয়েটিকে মেরে ফেলতে।
এখন সেই পাগলি মেয়েটা চিৎকার করে বলতে থাকে, সবাই চেয়েছিল আমি না খেয়ে মরে যাই, এখন তোদের সবাইকে না খাইয়ে মারবো, আমার সঙ্গে নিয়ে মারবো। এটা বলেই সে দৌড়ে সামনের দিকে যেতে থাকে। তখনই শিমু দুয়ানের সেই তরোয়াল নিয়ে মেয়েটিকে মেরে ফেলে। তাকে জনসম্মুখে এমন একটা কাজ করতে দেখে তো দুয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নেক্সট পার্ট দ্রুত দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।